আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন যে পাঠ্য বইটি রয়েছে, নতুন পাঠ্য বইয়ের পাঠ 11তে রয়েছে আবোল তাবোল। এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো এবং এই কবিতাটিও পড়ে শোনাবো। দেখো, আবোল তাবোল সুকুমার রায়। ছুটলে কোথা, থামায় কে? আজকে ঠেকায় আমায় কে? আজকে আমার মনের মাঝে থাই থপাথপ তবলা বাজে। রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাটে কথার পেঁচ। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। এখানে লেখা আছে অংশ বিশেষ, তার মানে কি এই কবিতার আরো কিছু অংশ রয়েছে। এটাই পুরো কবিতা নয়, এর আরো কিছু অংশ রয়েছে। এরপরে 1 নম্বরে কি বলেছে, জেনে নি, মানে এই কবিতাটি সম্বন্ধে আমরা জেনে নিই। আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শুনে এবং শুনে কিছু একটা করে। যেমন যদি বলি মা ভাত খাবো, মা তখন আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি আও মাও খাও, ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন আমি খেলা করছি। সেটা তখন আবোল তাবোল কথা হয়ে গেল, যে কথার অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বুঝাতে চাইছি না। এটি সেই রকমেরই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলছে। ইচ্ছে হলে গানও গাইছে। যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। তাহলে আমরা কবিতাটি অর্থ বুঝতে পারলাম। 2 নম্বরে কি বলেছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঠেকায়, তবলা, ঘ্যাচাং ঘ্যাচ, প্যাচ, ঘুম, ঘনিয়ে এলো, সাঙ্গ, রাম খটাখট। ঠেকাই দিয়ে শব্দের অর্থ হচ্ছে বাধা দেয়, এটাও দিতে পারো, অথবা মানা করে, এটাও দিতে পারো। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই দিবে, বাধা দেয় অথবা মানা করে। তবলা এক প্রকার বাদ্যযন্ত্র। গ্যাচাং গ্যাচ এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ। প্যাচ মোচড়, মোড়ানো, এখানে তুমি মোচড়ও দিতে পারো, মোড়ানোও দিতে পারো। ঘুম চন্দা নিদ্রা, দুটোর একটা তোমরা দিয়ে দিবে। ঘনিয়ে এলো, ঘন হয়ে এলো, আসন্ন। মনের মাঝে, মনের ভিতরে। সাঙ্গ শেষ, সমাপ্ত। রাম খটাখট দিয়ে শব্দের অর্থ হচ্ছে খুব জোরে জোরে খটখট শব্দ। রাম শব্দে বড় আকারের কিছু বোঝায়, যেমন রাম ছাগল, রাম বোকা, হাদারাম। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে ঘরের ভিতরে শব্দগুলোর খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে দেখো, এখানে আমাদের অসংখ্য শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের কি করতে বলেছে, এই খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে। তাহলে তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে, এখানে আমরা লিখে দিব ঠেকায় কে। ঠেকায় কে, লোকটি করে গাছের ডালটি কেটে ফেললো। লোকটি কি ঘ্যাচাং ঘ্যাচ করে, এই যে ঘ্যাচাং ঘ্যাচ করে গাছটি কেটে ফেললো। ঘ্যাচাং ঘ্যাচ করে গাছটি কেটে ফেলো। বসে থাকতে থাকতে তার কি ঘুম ঘনিয়ে এলো। বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো। ঘনিয়ে এলো। এরপরে গতে রয়েছে বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো, আর ঘতে দেওয়ার কথা বোঝা যায় না। এখানে শূন্যস্থানে কি হবে, প্যাচ দেওয়ার কথা বোঝা যায় না। এই যে প্যাচটা এখানে আমরা বসিয়ে দিব। প্যাচ দেওয়া কথা বোঝা যায় না। তাড়াতাড়ি খেলাধুলা
তাড়াতাড়ি খেলাধুলার সাঙ্গ করো, পড়তে বসতে হবে। তাড়াতাড়ি খেলাধুলা কি সাঙ্গ করো, পড়তে বসতে হবে। এখানে হবে সাঙ্গ। এরপরে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। এই যে এটা হবে মনের মাঝে। দেখো 4 নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। ক নম্বর প্রশ্নে রয়েছে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। খ নম্বর প্রশ্নে রয়েছে থাই থপাথপ আওয়াজে কোথায় তবলা বাজছে। গ নম্বর প্রশ্নে রয়েছে কখন গানের পালা সাঙ্গ হলো। আর ঘতে রয়েছে কথায় কি কাটে। তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো এখন পড়ে নিব। দেখো এখানে বলেছে ক নম্বর প্রশ্নে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। উত্তর আবল তাবল কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না। খ নম্বর প্রশ্নে রয়েছে থাই থপাথপ আওয়াজে কোথায় তবলা বাজছে। উত্তর থাই থপাথপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। গ নম্বর প্রশ্নে রয়েছে কখন গানের পালা সাঙ্গ হলো। উত্তর ঘুমের ঘোর ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো। দেখো 5 নম্বরে কি বলেছে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। 6 নম্বরে বলেছে ছড়াটি মুখস্থ করি ও বলি। 7 নম্বরে বলেছে বই না দেখে ছড়াটি লিখি। এরপরে 8 নম্বর প্রশ্নে রয়েছে কর্ম অনুশীলন ছড়ার মতো করে 2টি লাইন লিখি। দেখো ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। উত্তর একটি লোক মনের আনন্দে কথা বলছে, তার কথা ছুটে চলছে, তাকে কেউ থামাতে পারছে না। তার মনের মাঝে থাই থপাথপ তবলা বাজে, রাম খটাখট ঘ্যাচাং ঘ্যাচ করে কথার প্যাচ কাটে সে। এরই মাঝে চোখে ঘুম নেমে এলে আর তখনই সে তার গানের পালা শেষ করলো। 6 নম্বর প্রশ্নে বলেছে ছড়াটি মুখস্থ করি ও বলি। তোমরা ছড়াটি মুখস্থ করবে এবং পড়বে। 7 নম্বর প্রশ্নে বলেছে বই না দেখে ছড়াটি লিখি। উত্তর প্রথমে ছড়াটি ভালোভাবে মুখস্থ করো, এরপরে বই না দেখে ছড়াটি লেখো। সবশেষে 6 নং উত্তর অংশ দেখে মিলিয়ে নাও। মানে কি বই না দেখে ছড়াটি তোমরা লিখবে, তোমাদের লিখতে বলেছে, তোমরা আগে পড়বে তারপরে তোমরা লিখবে। 8 নম্বরে বলেছে কর্ম অনুশীলন ছড়ার মতো করে 2টি লাইন লিখি। উত্তর ছড়ার মতো করে 2টি লাইন হলো মনের মাঝে স্বপ্ন জাগে, তাকডুম তাকডুম তবলা বাজে। এরপরে দেখো কবি পরিচিতি। এই যে আমরা যে আবল তাবল কবিতাটি পড়লাম, এই কবিতাটি যিনি লিখেছেন তিনি হচ্ছে সুকুমার রায়। দেখো কবি পরিচিতি শিশু সাহিত্যিক সুকুমার রায় 30শে অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। এই লাইনটি তোমরা ভালো করে মুখস্থ করবে, তোমাদের এমসিকিউতে আসবে যে সুকুমার রায় কত খ্রিস্টাব্দে কি জন্মগ্রহণ করেন আর কত তারিখে। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবল তাবল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন। পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 10ই সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। এই যে ওনার মৃত্যুবরণের তারিখটাও তোমরা ভালো করে কি করবে মুখস্থ করে নিবে। ওনার জন্ম তারিখ, মৃত্যুর তারিখ, কবিতাটি কত লাইন, কবিতাটি কে লিখেছেন এই সুকুমার রায়, এগুলো সব তোমরা ভালো করে মুখস্থ করে নিবে, তোমাদের এগুলো এমসিকিউতে আসবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই বুঝতে পারবে তোমাদের আরও নতুন নতুন ভিডিওর প্রয়োজন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।